নমস্কার, আমি রিমা। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম অডিও স্টোরি চ্যানেল গল্পের পাঁচালী। আজ আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বিড়ালের ডাক। গল্পটি রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র নামক বইটিতে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০শে মার্চ ১৮৯৯ সালে উত্তরপ্রদেশের জৌনপুরে। মাত্র ২০ বছর বয়সে তার রচিত প্রথম সাহিত্যটি প্রকাশিত হয়। তখন তিনি বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করতেন। আমরা তাকে সবাই চিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে। তিনি যেমন অজিতের কলমে লিখতেন ব্যোমকেশের সত্যান্বেষণের বর্ণনা, তেমনি ঐতিহাসিক উপন্যাসের মাধ্যমে তুলে ধরতেন অতীতের কিছু অজানা রোমাঞ্চকর কাহিনী। তিনি শিশু সাহিত্য বা ছোট গল্প রচনাতেও পারদর্শী ছিলেন। তার উপন্যাস অবলম্বনেও অনেক সিনেমা তৈরি হয়েছে। তিনি তুঙ্গভদ্রার তীরের জন্য রবীন্দ্র পুরস্কারও লাভ করেন। এই কালজয়ী লেখকের মৃত্যু হয় ২২শে সেপ্টেম্বর ১৯৭০ সালে। গল্প সমগ্র বইটিতে তিনি গোয়েন্দা গল্প, সাহিত্য আশ্রিত গল্প ও কিশোরদের জন্য লেখা গল্পগুলি বাদে বিচিত্র স্বাদের অন্য গল্পগুলি প্রকাশিত করেন, যা মূলত অলৌকিক, অতিলৌকিক, প্রেম ও সামাজিক এবং হাস্যকৌতুক রসের। গল্প পাঠের ও শ্রোতাদের সুবিধার্থে গল্পটি আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করেছি। তাহলে চলুন শুরু করা যাক। রাত তখন ১টা কি ২টো হবে। আরাম কেদারায় শুয়ে বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। মাথার ওপরের কেরোসিনের ল্যাম্পটা তখনও সতেজে জ্বলছে। হঠাৎ স্ত্রীর কণ্ঠস্বরে চমকে জেগে উঠলাম। ওগো, দূর করে দাও আপত্তাকে, আবার ডাকছে। ঠিক যে বিছানার উপর খোকা জ্বরের ঘরে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল, তার মাথার দিকের বদ্ধ জানালার ওপারে বসে বিড়ালটা ডাকছিল। ডাকটা ঠিক স্বাভাবিক বিড়ালের মতোই, কিন্তু তার মধ্যে যেন একটা বিরস পরিশ্রান্ত কান্নার রেশ ছিল। সেই ক্ষীণ পীড়িত কান্নার সুরটা একেবারে বুকের মধ্যে গিয়ে লাগে এবং মনে হয় এটা শুভ নয়। জানলা খোলা তাড়া দিতেই বিড়ালটা লাফিয়ে সরে গিয়ে অন্ধকারে মিশে গেল। মফস্বলের ছোট্ট শহর। চাকরি উপলক্ষে বদলি হয়ে প্রায় বছরখানেক হলো এই বাড়িটায় আমরা বাস করছি, কিন্তু বিড়ালের উপদ্রব এতদিন ছিল না। মাসখানেক পূর্বে হঠাৎ কোথা থেকে একটি শীর্ণ মরাখেকো বিড়াল এসে জুটল। তার কুচকুচে কালো গায়ের রং, তার উপর শীর্ণ ওই শরীরের মাঝে মাঝে লোম উঠে গিয়ে অত্যন্ত কদাকার মূর্তি ধারণ করেছে। তার উপর ওই ভয়ঙ্কর ডাক, ঠিক যেন মূর্তিমান অমঙ্গল আমাদের বাড়ির চারপাশেই প্রদক্ষিণ করে চলেছে। প্রথম দিনই স্ত্রী বললেন, বিড়ালের কান্না ভারী অলক্ষণে, আমার উজু বিজয় ভালো থাকলে হয়। শব্দটা আমাকেও কোথায় যেন আঘাত করেছিল, কিন্তু স্ত্রী লোকে যা সহজে স্বীকার করে আমরা যে তা করি না। কিন্তু তারপর প্রত্যেক দিন এরূপ চলতে লাগলো। দিন ৫-৬ পরে স্ত্রী আবার সশব্দে বলে উঠল, ওগো, আমার ভারী ভয় করছে। বাড়িতে রোজ রোজ এরকম বিড়ালের কান্না ভালো নয়, তাড়ালেও তো যায় না। তুমি লক্ষ্মী ছাড়া জন্তুটাকে গুলি করে মেরে ফেলো। কথাটা শুনে আমি ইতস্তত করতে লাগলাম। যতই হোক, শুধুমাত্র কেঁদে বেড়ানোর অপরাধে তো আর একটা জীবকে মেরে ফেলা যায় না। কিন্তু এভাবেও তো আর চলে না। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কোথাকার কোন বিড়াল এসে যদি সারাক্ষণ কাঁদতে থাকে, তাহলে কার না মাথা গরম হবে বলুন তো। কিন্তু কি উপায়ে যে তাকে বাড়ি ছাড়া করব, তাও ভেবে ঠিক ঠাহর করতে পারলাম না। হঠাৎ একদিন মাথায় বুদ্ধিটা খেলেই গেল। বামুন ঠাকুরকে ডেকে বললাম, ঠাকুর, একবার চেষ্টা করেই দেখো না বিড়ালটিকে ধরতে পারো কি। এরপর প্রায় ২ ঘন্টা বামুন ঠাকুর একটা ধামা নিয়ে বিড়ালটার পিছনে ধাওয়া করে বেড়াল।
রুগ্ন বলে কিন্তু বিড়ালটার পালাবার ক্ষমতা কম নয়। সে কোনো মতেই ধরা দিল না। তখন বাড়িতে এক ফরমান জারি করে দিলাম, যে বিড়ালটিকে ধরতে পারবে তাকে 1 টাকা দেওয়া হবে। এটা শুনে তো বাড়ি শুদ্ধ চাকর বাকর সব উঠে পড়ে রাখলো। এমনকি আমার বড় ছেলে অজয়, তার বয়স মাত্র 8 বছর, সেও পর্যন্ত তাকে ধরবার জন্য নানা প্রকার ফন্দি বিগি রাখতে লাগলো। কিন্তু আশ্চর্য ধূর্ত এই বিড়ালটা সকলের এত কঠিন ষড়যন্ত্রকেও অনায়াসে ব্যর্থ করে দিয়ে বাড়ির চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো। এবং তার কান্নার সুর যতই মর্মভেদী হোক না কেন, সে যে আমাদের মিলিত প্রয়াসকে বিফল করে দিয়ে বেশ আমোদ উপভোগ করছে, তা বুঝতে পেরে আমাদের উত্তেজনা আরও বেড়ে গেল। এক এক সময় তার নির্জীব উদাক্লিষ্ট নিতান্ত শ্রীহীন চেহারাটা দেখে ভাবতাম, কি চাই ও? কিসের জন্য এত অক্লান্ত রোদন? এ পর্যন্ত তো সে একদিনও রান্নাঘরে পদার্পণ করেনি, এবং খাদ্যের প্রলোভনে তাকে ধরবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। তবে কেন? কিন্তু তখনও জানতে পারিনি কি বিরাট ক্ষুধা নিয়ে সে আমার বাড়িতে দেখা দিয়েছে। একদিন সন্ধ্যাবেলা বাড়ির উঠোনে বসে তামাক খাচ্ছিলাম। চাকর ছেলেদের নিয়ে বেড়াতে গিয়েছিল। ছোট ছেলে বিজয় হঠাৎ এক গা কাদা মেখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলো। চাকর অপরাধ কুণ্ঠিত কণ্ঠে জানালো, আসলে বাবু, ছোটদাও রাস্তা পুলে ওপর খেলা করতেছিলেন, হঠাৎ নিচে পড়ে যায়। তবে শরীরে আঘাত ফাঘাত লাগেনি। কাদার মধ্যে পড়ছিলেন, এই যে ভাগ্য। ভাগ্যের কথা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ সেই পুলটার নিচ দিয়েই শহরের গলিত দুর্গন্ধ নালা গিয়েছে, আর বিজয় সেই কাদার মধ্যেই পড়ে গিয়েছিল। পরদিন একটু জ্বর আর দিন তিনেকের মধ্যেই টাইফয়েড রোগের কোনো লক্ষণই অপ্রকাশ রইল না। স্ত্রী অপূর্ণ চোখে আমার দিকে তাকালো। বুঝলাম সে অপয়া বিড়ালটার কথাই ভাবছে, আর সেই ভাবনার বস্তুটিও তখন দ্বিগুণ উৎসাহে বাড়িময় কেঁদে বেড়াচ্ছে। যে রাত্রির কথা নিয়ে আরম্ভ করেছিলাম, সে রাত্রি অবশেষে কাটবে বলে আশা করিনি, কিন্তু সত্যি যখন কাটলো, তখন আমি হাত মুখ ধুয়ে নিচে নেমে আসলাম। ডাক্তার ডেকে পাঠিয়ে এবং তাড়াতাড়ি 1 পেয়ালা চা গলাধকরণ করে আবার ঘরে ফিরে এসে দেখি ছেলেটা আরো বেশি ছটপট করছে। জ্ঞান আছে কি বুঝতে পারছি না, মাঝে মাঝেই চিৎকার করে উঠছে। আমি ঘরে প্রবেশ করতেই সে তার মার গলাটা সজোরে জড়িয়ে ধরে নিজের বাহু জোরে তাকে বুকের কাছে টেনে এনে কেঁদে উঠল। মা, ওই বেলাল, আমি যাবো না। স্ত্রী দুহাতে ছেলেকে বুকে চেপে ধরে কাঁদতে গেল, কিন্তু তখনই আবার দাঁত দিয়ে ঠোঁট চেপে সে চুপ হয়ে গেল। সেই মুহূর্তেই নিচ থেকে আবার সেই প্রাণীটির আওয়াজ শোনা গেল। আমি আর নিজের মাথা ঠিক রাখতে পারলাম না। দাঁতে দাঁত চেপে নিজের ঘরে গিয়ে বন্দুকটা তুলে নিলাম। টোটা ভোরে রুদ্ধ গতিতে বারান্দায় এসে দাঁড়ালাম। শীতের সকাল, রোদ উঠেছে, কিন্তু কুয়াশা সম্পূর্ণ দূর হয়নি। বারান্দায় দাঁড়িয়ে উঠোনটা পরিষ্কার দেখা যায়। মস্ত উঠোনের অন্য প্রান্তে একটা অনুচ্চ বাঁশের মাচা।
পুঁই ডাঁটা এবং আরো কি সব লতা দিয়ে যেন মাচাটা আগাগোড়া ঢাকা। তারই উপর বসে জন্তুটা অঙ্গলেহন করছিল। না, এই বীভৎস প্রাণীটিকে আর চোখের সামনে সহ্য করা যায় না। বন্দুক উঁচিয়ে ফায়ার করলাম। বোধহয় অত্যধিক উত্তেজনার কারণেই হাতটা কেঁপে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই বিড়ালটা লাফিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল এবং ঠিক একই সময় মাচার অপর প্রান্তে একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। বন্দুক ফেলে দ্রুত নিচে নেমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আমার বড় ছেলে অজয় মাচার পাশেই পড়ে আছে। বন্দুকের গুলিটা ঠিক তার রগের ভেতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করেছে। তার দেহে প্রাণ নেই। মরার আগে কোন রকম কাতরোক্তি করারও সে অবসর পায়নি। একটা ছোট চুবড়ি তার হাতের কাছেই পড়ে আছে। তারপর আর কি, ছোট ছেলে বিজয় সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসা বা সেবার গুণে নয়, তার পরমায়ু ছিল বলে। যে বিড়ালটিকে ক্ষুধিত অবস্থায় হাজার চেষ্টা করেও তাড়াতে পারেনি, সে আজ ক্ষুধার অবসানে নিজেই অদৃশ্য হয়েছে। শুনলেন তো আমাদের গল্প। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন আমাদের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এখনকার জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।